যখন আমরা দেখুন শিল্পীদেরকে দেখি, সাংবাদিকদেরকে দেখি, তাদের ভিতরে আবার একটা অংশ কিন্তু এই তাবেদারিটাই করে গেছে সরকারকে। এবং এই জুলাইয়ের পরে অন্যতম ট্যাগিং এর শিকার মানুষটা তো আপনি, যে মানে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে গেলে কি পরিমাণ গালিগালাজের শিকার হন, যে জুলাইতে গেলেন, জঙ্গিদের সমর্থন দিলেন, দেশটা ইসলামিস্ট হয়ে গেল, এবং আপনি প্রগতিশীল মানুষ, সেটা হয়েও আপনি এরকম কিভাবে এটাতে দিলেন, আপনি আসলে মার্কিন ডলার খোর ইত্যাদি হোয়াট নট। তো এই যে কিছু মানুষ, তারাও তো আবার আমাদেরই বন্ধু, আমাদেরই সমাজের লোক, তাদেরকে কেন নাড়া দিল না জুলাই? মানে নাড়া, আমার কথা হচ্ছে কি যে আপনি যদি নিজেকে মানুষ বলেন, প্রগতিশীল বলেন, মানে প্রগতিশীলতা মানে কি? মানে একটা মানুষের দেখলেই আপনি প্রথমে তার ধর্ম পরিচয়টাকে আপনি বড় করে দেখেন, সে আসলে ধর্ম বিশ্বাস করে না ধর্ম বিশ্বাস করে না, সে আসলে আস্তিক না নাস্তিক। মানে আপনি প্রগতিশীল নিজের দাবি করেন, কিন্তু আপনি প্রথমে ওরে একটা, মানে প্রগতিশীল মানে কি? আপনি সমস্ত কিছুকে যে ওন করতে পারে, সমস্ত কিছুকে যে ধারণ করতে পারে, গতকালকের চিন্তাকে যে আজকের চিন্তা দিয়ে ডিবেট করতে পারে, তারই তো প্রগতিশীল বলে। কিন্তু আপনি ধরে নিছেন যেই লোকটা নামাজ পড়ে সে বোধহয় জঙ্গি, আপনি ধরে নিছেন যেই লোকটা পূজা করে পুরোহিত সে আসলে মৌলবাদী। এই যে আপনার এই চিন্তা 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে আপনি একবার শিখছেন, আপনি প্রশ্ন করেন না যে একটা মাওলানাও প্রগতিশীল হইতে পারে, একটা মন্দিরের পুরোহিত কিংবা একটা চার্চের ফাদারও প্রগতিশীল হইতে পারে, সে তার ধর্মচর্চা, তার বিশ্বাসের মধ্যে দিয়ে অন্য সমস্ত কিছুকে ওন করতে পারে। এইটা তো সবচেয়ে বড় মৌলবাদিতা। আর কথা হচ্ছে, গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন, আমার সাথে ওই যে যেই লোকটা আমার গালি দেয় না, আমি ওর এখন পাল্টা আগে হইলে গালি দিয়ে দিতাম, কিন্তু আমি যখন গণতন্ত্র নিয়ে আমি যতটুকু বুঝতে শিখতেছি, আমি বলতেছি যে এটা তোর মত। ও আমারে বলে যে ভাবে যে আমি জঙ্গি, পাবো তুমি, কারণ ও আমারে জঙ্গি ভাবে, আর আমি ওরে পাল্টা বলেছি আমি জঙ্গি না তুমি জঙ্গি। মানে এইটা তো গণতন্ত্র হইল না। আমি পারতপক্ষে হয়তো ওর উত্তর দেই না, আর যদি কোনো উত্তর আমি যদি মনে করি যে ও বুঝবে, তাইলে আমি ওর উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে আপনি বললেন না যে আমাদের সাথে আমাদের আশেপাশের অনেক মানুষ তো মানে এই জুলাইটাকে নিতে পারে নাই বা ওন করতে পারে নাই, সেইটা হচ্ছে কি অন্যতম একটা কারণ হচ্ছে এই প্রগতিশীলতা কিংবা আধুনিকতা কিংবা এইটা কিছুই না, হয়েছে কি এক্সিস্টিং একটা সুবিধাবাদ আছে না। ধরেন আমারে যদি আওয়ামী লীগ সরকার যদি আমারে ওরকম একটা সুবিধা দিত যে ওর কাছ থেকে আমি ব্যবসা পাচ্ছি, ওর কাছ থেকে আমি একটা ফ্ল্যাট নিছি, ওর কাছ থেকে ওর 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 নানান ফন্দি ফিকিরের মধ্যে থেকে আমি একটা বাড়ি করে ফেলছি, গাড়ি করে ফেলছি, তো আমি চিন্তা করবো যে আমার বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, এখন যদি শেখ হাসিনা জায়গা, তাহলে তো আমার এই দুর্নীতিটা সামনে চলে আসতে পারে। আমি তো ওই যে টিএসসিতে আর গান গাইতে পারবো না, আমি তো শাহবাগে গিয়ে আমি তো আর ওই যে যেই প্রাইডটা নিয়ে দাঁড়ায় থাকতাম ওই দাঁড়ায় থাকতে পারবো না। এই যে এত কিছু এক এক নিঃশ্বাসে উল্টে যাবে, এই যে সুবিধাবাদ আমার যে পায়া বসছে না, শিল্পীদেরকে যদি সুবিধাবাদ পায়া বসে তাহলে তো বিপদ। ধরেন আমি নাম বলি কামাল পাশা, তো 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো নিশ্চয়ই তার একটা মানে অসাধারণ ভূমিকা আছে, কিন্তু এই সময়ে এসে সে যেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে তেমনই একটা স্বৈরাচারের বিরুদ্ধে সে যাইতে পারে নাই কেন? কারণ এরশাদের হয়তো সে সুবিধাটা পায় নাই, কিন্তু এরশাদের বিরোধিতা করে আওয়ামী লীগের যে সুবিধাটা সে পাইছে, সেই সুবিধাটা এখন ভাই এখন তো তার পক্ষে নতুন করে কোনো আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এই মানে কামাল পাশা আমার উপরে খেদবে হয়তো, তো এমনি আমাদের গালিগালাজ করে করুক, যাই হোক, আমি ওই যে 90-এর পার্টে তারে আমি রেসপেক্ট করি, কিন্তু 24-এ সে নিজের হালনাগাদ করতে পারে নাই বলে তার উপরে আমার না, এখানে শুধু মানে আপনি এই নাম উল্লেখ করাতে আমার জন্য একটা সুবিধা হলো এই জিনিসটা। ধরেন আমরা যে দুইজন এখানে বসে আছি, আমরা তো খুব একটা রেয়ারেস্ট ক্রিচার, যারা আমরা 13তেও খুব সক্রিয় ছিলাম, আমরা 24-এও খুব সক্রিয় আছি। কিন্তু এই যে ধরেন সোসাইটিতে যখন মানুষ রিড করতে যায়, তখন শাহবাগ আন্দোলনের সাথে জড়িত অনেককেই কিন্তু আমরা আবার 24-এর ক্ষেত্রে খুব সক্রিয় দেখতে পাই না। সেইটা যে কামাল পাশা এখানে একটা নাম, আমরা ইমরান ভাইয়ের নামও বলতে পারি, আমরা আমাদের আকরাম ভাইয়ের নাম বলতে পারি, অনেকগুলো নামে আমরা বলতে পারি, যাদেরকে আমরা একটা যুদ্ধাপরাধীর বিচারের মধ্যে একটা বড় বিষয়, এবং সেখানেও লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেই আন্দোলনে খুব ভাইব্রেন্ট দেখতে পাই। এবং সেখানেও আমরা অনেক রকম দমন পীড়নের ঘটনা, ব্লগার কিলিং এর ঘটনা, এগুলো তো আমরা দেখছি। কিন্তু পরবর্তী সময়ে শেখ হাসিনার পুরো রেজিম ধরেই তো এই ঘটনাগুলো ঘটলো, পরবর্তী সময়ে আবার আমরা তাদেরকে সঠিক মানে সক্রিয়ভাবে দেখলাম না। ফলে আবার আমিও যখন আবার নিজেরা রিফ্লেক্ট করি, আমি বুঝতে চাই যে পাবলিকও যখন শাহবাগী ট্যাগটা দেয়, ও কেন দিবেই না? বা মানে এই ধরেন প্রমিনেন্ট ফেসদের ভিতরে অধিকাংশকেই তো আমরা আসলে আমাদের এই লড়াইটাতে আলটিমেটলি পাইলাম না, মানে বাঙালি জনজাতির লড়াই যদি আমি দেখি আর কি। মানে কথা হচ্ছে কি যে ধরেন শাহবাগটা গড়ে উঠছিল কেন আপনি বলেন তো? আপনার নিশ্চয়ই মনে আছে যে শাহবাগ কি আমরা
মানে আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ একটা আপোষ করে ফেলছে যুদ্ধাপরাধীদের হ্যাঁ, সাথে, হ্যাঁ। ওই আপোষ যাতে না করতে পারে সেই জন্যই তো আমি শাহবাগে আমি ব্যক্তিগতভাবে গেছিলাম, আমার ধারণা আপনিও গেছিলেন, ইমরানের সরকারও হয়তো আসছিল, কিন্তু সেই আওয়ামী লীগের যাতে যুদ্ধাপরাধীদের সাথে আপোষ করতে না পারে, এই বিচারের নামে যাতে প্রহসন সংগঠিত করতে না পারে, তার বিরুদ্ধেই তো আমরা নামছিলাম। তো সেইটারে কোনোভাবে আওয়ামী লীগ করছে কি ক্যাশ করে সে নিজের ওই তার পরবর্তী ক্ষমতাটারে সে নিশ্চিত করলো, যার কারণে 14 নির্বাচনে যে জনগণ ভোট দিতে পারলো না সেখানে তো আমার একটা দায় আছে, 18 নির্বাচনে মানে মানুষ ভোট দিতে পারলো না সেখানে আমার একটা দায় আছে, 24-এ এসে আমির নির্বাচনে কিন্তু আমার দায় আছে, তাই না? মানে মানুষকে ভোটে বঞ্চিত করার জন্য আমার কিন্তু একটা দায় আছে। 13-তে আমি নামছি, এখনো আমি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমার কিন্তু অবস্থান এখনো এটা ক্লিয়ার যে মানে যারা 71-এ 30 লক্ষ শহীদ হত্যার মানে 30 লক্ষ মানুষকে শহীদ করার পেছনে যাদের ভূমিকা আছে তাদের এই দেশের মাটিতে বিচার হইতে হবে, যেই কয়টা বাকি আছে, এবং যারা 2 লক্ষ মা বোনকে এইভাবে অকথ্য নির্যাতনের মধ্যে, আপনি চিন্তা করতে পারেন যে আমার দেশের নারীকে আমি রাস্তা দেখাই দিচ্ছি, আমি ক্যাম্পেইনে তুলে দিয়ে আসতেছি, সেই মানুষগুলোরে এই দেশে বিচারবিহীন কোনো চ্যালেঞ্জ ছাড়া তারা রাজনীতি করে যাবে, এইটা ভাবাটা আমার জন্য দুঃখ না। তাই 13 সালে আমি নামছিলাম, কিন্তু সেই জায়গায় সেইটা যে সে আওয়ামী লীগের ঘরে একটা রাজনৈতিক দলের ঘরে দিয়ে দিচ্ছে এই বোধটুকু তার নাই, এবং দিয়ে দিচ্ছে কি নির্লজ্জ ভাবে যে মানুষ বাইরে হইলেও আপনি ক্ষমতায় থাকেন, আমি আপনার সাথে আছি, আপনি থাকেন, আমরা আছি আপনার সাথে। ভাই আজকে আমি 13 সালে শাহবাগে গেছি, আর 24 সালে আইসা মনে হয়েছে যে যেই মানুষটার সাথে আমি শাহবাগে গেছিলাম সেই মানুষটার সাথে আমার দ্বিমত হচ্ছে, আমি দ্বিমতটা বলবো না। আজকে 24-এ আপনি বলতেই পারেন যে জামাত শিবির, হ্যাঁ অবশ্যই ছিল, আমি তো অস্বীকার করি না, কিন্তু আমি ছিল মানে 24-এ তো আমি একটাই শুনিয়েছিলাম যে শেখ হাসিনা যা করতেছে এটা ভুল করতেছে। তো 90-তে কি জামাত শিবির ছিল না? 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ যেমন রাজপথে ছিল তখন জামাত রাজপথে ছিল না, বিএনপি রাজপথে ছিল না, তখন বিএনপি এবং জামাত খুব ভালো ছিল। 24-এ যখন শেখ হাসিনার বিরুদ্ধে জামাত এসে পড়ছে তখন জামাত খারাপ হয়ে গেছে। জামাত আমার কাছে 24-এ যা, 90-এ তা, 13 সালেও তা, কিন্তু আওয়ামী পন্থীদের কাছে জামাত যখন আমার কোনো সমস্যা করে না তখন এক ধরনের জামাত, আর যখন জামাত আমার সমস্যা করে তখন জামাত অন্যরকম জামাত। যেটা আপনি শেখ হাসিনার ওই ভিডিওটা তো আমি সব জায়গায় দেই যে ওই যে সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক ওই যে আবেদ খান প্রশ্ন করতেছে কোট আনকোট, আমি আবারও বলছি মুক্তিযুদ্ধের বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনি দেখবেন ওই ভিডিওটা এখনো আছে, শেখ হাসিনাকে বলছে যে আপনারা যে জোট করেছেন, শেখ হাসিনা তখন হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন যে আমরা তো মানে দলীয় জোট করিনি, আমরা একটা নির্বাচনী জোট করেছি। ইয়াসির আরাফাতের উদাহরণ দিয়ে বলতেছে, আপনি দেখেন সে ওইখানে ওইটা আমাদের যে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের বা ভাই এখন আবার একটু কথা বলে রাখা দরকার এখানে। আপনি যেমন জামাত ট্যাগ দিয়ে শিবির ট্যাগ দিয়ে যেমন মারছেন, আমি বলছি যে বিনা বিচারে কাউরে মারতে পারেন না। এখন যেমন জামাত মানে আওয়ামী লীগ ট্যাগ দিলেই কোনো রকমে যদি প্রমাণ করে দেয়া যায়, একটা প্রমাণ করার চেষ্টা করছে আরিফ রহমান তো আওয়ামী লীগের এই খাইছে, আরিফ রহমান মানে ওরে কোনো রকম প্রমাণ করে দেবো আওয়ামী লীগ, তাইলে কিন্তু ওরে খায় ফেলা যাবে, তাইলে কিন্তু ওরে মাইরা ফেললে আর কোনো বিচার হবে না। তো এই মুহূর্তে যারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, যারা আওয়ামী লীগের সাথে থেকে অন্যায় করছে, মানুষের সাথে বদমাইশি করছে, মানে মানুষকে ঠকাইছে, তাদের বিচার করো প্রচলিত আইনে। কিন্তু তুমি এখন আওয়ামী লীগ প্রমাণ করে দিতে পারলেই তুমি ওরে মাইরে ফেলতে পারবে, ছাত্রলীগ প্রমাণ করে দিতে পারলে ওরে পিটায় মাইরে ফেলা যায়, এইটারও তো আমি স্বীকার করব না। তো একই রকম ভাবে 24-এ যারা রাজপথে নামছিল, ভাই আপনি শুধু ওই শিবিরের কর্মীটারে দেখেন, কিন্তু ওই কর্মীটারে দেখেন নাই যে এই ছেলেটা রাজপথে নামছে বলে ওর মাও রাস্তায় নেমে চলে আসছে, আপনি ওরে দেখেন নাই? ওর মা স্যালাইন গোলায় নিয়ে আসছে, আপনি ওইটা দেখেন না? আপনি যে কি পরিমাণের সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষ, শিশু কিশোর, কিংবা ওই যে একটা ছবি আছে না যে একেবারে পুরো নেকআপ পরা একটা মেয়ে, লাঠি হাতে, পাশেই টি শার্ট পরা একটা মেয়ে, দুইটা মেয়ে জাস্ট দুই বিশ্বাসের জায়গা থেকে, তার ড্রেস সেন্সের জায়গা থেকে, এই দুইটারে আপনি কোনটারে শিবির বলবেন আর কোনটারে শিবির বলবেন না। তাইলে এই যে মানুষের মহাসম্মিলন যে ঘটাইছিল, যে প্রমাণ করে দিছে যে এইখানে ধর্ম, বর্ণ, জাতি, বিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের একটু জাস্ট কথা বলার অধিকার, একটু মাছ মাংসের অধিকার বলছিল বলে আপনি প্রথম আলোরে কি পরিমাণে বেইজ্জতি করছেন আপনার মনে নাই? আপনি এখন এসা, অবশ্যই আমি আপনার বাক স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আপনি এখন এই যে তুরাগে একটা লাশও যদি পড়ে সেটার জন্য আমার সমবেদনা, এবং ওইটার আমি চাই যে হ্যাঁ ওটা সুষ্ঠু তদন্ত হোক, কিন্তু তুরাগে আপনি
রক্তের লহর দেখতেছেন, হুম, হুম, হুম। কিন্তু যখন 300, 500, 700 করে 1400 মরতেছে, তখন আপনি রক্ত দেখতেছেন না, তখন আপনি জঙ্গি দেখতেছেন, তখন আপনি জামাত দেখতেছেন, তখন আপনি দেখতেছেন আমেরিকার ডলার দেখতেছেন। আর আপনি যে ওই যে কাপড় এরকম উঁচা কইরা কোনাকুনি দৌড় দিয়েছিলেন জো বাইডেনের পিছনে, আপনার মনে নাই? আপনি দেখেন নাই ওইটা? আপনারা দেখেন নাই ওইটা, যে কেমনে দৌড়াইতেছিল একটু জো বাইডেনের পাশে যাওয়ার জন্য, আমেরিকার প্রধান প্রেসিডেন্টের পাশে যাওয়ার জন্য? তাহলে আপনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গেলে সমস্যা না, কিন্তু আমি যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আমার কোনোভাবে একটু গন্ধও পান তাইলে সমস্যা। সমস্যা